পৌঁছে গেছি আমরা ভিমিলি বিচ। এই হচ্ছে সেই থতলাকুন্ডা মনেস্ট্রি। আমরা জলে নামলাম, কি পরিষ্কার জল, বিশাল বড় একটা জাহাজ তোমরা দেখতে পাবে। এই তোমরা দেখতে পাচ্ছ একটা জলজান্ত সাবমেরিন রাখা আছে। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। এখন বাজে হচ্ছে সকাল 9:30 আর ভাইজ্যাকে আজকে আমাদের ফার্স্ট মর্নিংয়ে যদি চোখ খুলেই দেখা যায় এইরকম কিছু সিনারি, তাহলে কীরকম লাগবে বলো দেখি। এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি আর এই হচ্ছে আরকে বিচ। ও সকালবেলা উঠেই না মানে চোখ খুলেই না, বাইরে এখন প্রচণ্ড রোদ উঠে গেছে, ঘরে গিয়ে কথা বলছি। সকালবেলা উঠেই এইরকম সিন দেখার পর জাস্ট মনটা তো ওয়াহ ওয়াহ ওয়াই বলে। তো সকালবেলা উঠলাম আর এখানে হোটেলেই এখানে রেস্টুরেন্ট আছে, বাঙালি খাবার দাবার পাওয়া যায় একদম। ব্ল্যাক টি উইদাউট সুগার বলে দিলাম, খাওয়া সেটা হয়ে গেছে, স্নান টান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে। আর কালকে তোমাদের আসার সময় যেটা বললাম যে ড্রোনটা ক্র্যাশ করে গেছিলো, একটুখানি হাত থেকে পড়ে গেছিলো, গিম্বেলটা খুলে গেছিলো, সেটা একটু চাপাচাপি করে ঠিকঠাক তো হয়ে গেছিলো। সেটা টেস্ট করার সময় আমাদের সাথে হয়ে গেল আরেকটা হাদসা, যেটার জন্য মনটা একটু খারাপ আছে, মানে অনেকটাই খারাপ আছে, কারণ অনেক বড় একটা লস হয়ে গেল। আমি জাস্ট টেস্ট করছিলাম এখানে সব ঠিকঠাক, যখন আমি ড্রোনটাকে ল্যান্ড করাচ্ছি তখন একটা তার ছিল আর তারটাতে জাস্ট একটু টাচ করে ড্রোনটা অনেকটা হাইট থেকে পড়ে গিয়ে গিম্বেলটা গেছে পুরোপুরি, একদম ব্রেক হয়ে গেছে। তো এখন জানি না ঠিক হবে নাকি, তো হোপ ফর দ্য বেস্ট। কলকাতা না গেলে বুঝতেই পারবো, একটু প্রে করো, কারণ অনেক জমিয়ে অনেক সঞ্চয় করে এদিক থেকে ওদিক থেকে ম্যানেজ করে ড্রোনটা কেনা। খারাপ লাগছে, বড্ড খারাপ লাগছে, বাট আমরা পুরো ট্যুরটাকে মাটি করতে চাই না একটা ইনসিডেন্টের জন্য। এখন বেরোবো, ফার্স্টেই ব্রেকফাস্ট করবো, জাস্ট আমাদের হোটেলের পাশে একটা ইডলি ধোসার দোকান আছে, ওখান থেকে ব্রেকফাস্ট করব। কিন্তু তার আগে তোমাদের রুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে হোটেল সোনার বাংলা, রুম নাম্বার 322 যেখানে আমরা আছি। ঢুকেই একটা বিশাল বড় বেড পাবে, মানে বড় মানে ভালো রকম বড়, মানে দুজন অ্যাডাল্ট শোয়ার পরেও একজন বড় বাচ্চা, মানে 12-13 বছরের যদি বাচ্চা কেউ আসে আরামসে শুতে পারবে। এখানে একটা বিশাল বড় ওয়ার্ড্রপ আছে, পুরো একদম হোল ওয়াল জুড়ে আমরা এর মধ্যে রাইডিং গিয়ার ব্যাগ ট্যাগ রেখেছি। এখানে প্রচুর স্পেস আছে, ঘরটা বড়, মানে শুধু বড় না, মানে প্রচুর স্পেসিয়াস। বেডের পরে এতটা জায়গা আছে, এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে। এখানে একটা টিভি আছে, কেবল লাইন আছে, চালিয়ে দেখিনি। এখানে একটা টেবিল আছে, কর্নার টেবিল, আয়না আছে। এখানে আমাদের জিনিসপত্র পুরো ভর্তি হয়ে আছে। রাইডারদের ঘর এরকমই হয়। আর এই দিকটা হচ্ছে টয়লেট, এখানটাতে এই জায়গাটাতে একটা স্পেস আছে, এখানে একটা মিরর আছে। এই হচ্ছে টয়লেট, এখন ইউজ হয়েছে কিন্তু একদম পরিষ্কার। কোমোড, খুব সুন্দর ওয়ার্কিং শাওয়ার, ওয়ার্কিং কোমোড শাওয়ার, বেসিন, সমস্ত কিছুই অ্যাভেলেবল আছে। গিজার আছে এবং চলে গিজারটা। আর তোমাদের অলরেডি দেখালাম, এই হচ্ছে আমাদের পার্সোনাল ব্যালকনি, যেখান থেকে কিন্তু আরকে বিচের এই রকম সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো হোটেলটা লোকেশন ওয়াইজ আমি বলবো জাস্ট 10-এ 10, রুম ওয়াইজ আমি বলবো যে 10-এ 9 তো দেওয়াই যায়। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে। আর বাইরের আউটলুকের কথা যদি বলো তাহলে হয়তো 10-এ 5 দেবো, কিন্তু বাইরের আউটলুক নিয়ে আমার কি, আমি তো ঘরটা ভালো পেলেই হলো। তো এসিও আছে, আমরা নন এসি রুম নিয়েছি বিকজ ফ্যানই কাফি। এখানে জানালা আছে, জানালা খুললে সুন্দর সমুদ্রের হাওয়া, কারণ সামনে তো কিছুই নেই, জাস্ট বিচ রোড আর তারপরেই সমুদ্র। তো এই রুমটা আমাদের পড়েছে 1700 টাকা পার নাইট হিসাবে। আমরা 4 দিনের জন্য বুকিং করে এসেছি। চলো, এখন অলরেডি 10:45 বেজে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমরা বেরোই, আর তারপরে ব্রেকফাস্ট করে আমরা স্টার্ট করব আমাদের ভাইজ্যাকের সাইট সিইং, আর সমস্ত কিছু তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আর ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক করো, আর অবশ্যই কিন্তু নিচে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে যেও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায়। আমরা নিয়েছি 1 প্লেট ইডলি, আর 1 প্লেট ইডলির দাম 50 টাকা, 4 পিস। চলো খেয়ে দেখি অথেন্টিক সাউথের ইডলি কেমন।
বেশ ভালো, সাম্বারটা কেমন টক? অতটাও টক না, চাটনিটা নারকেলের না ছাতুর? মেশালো। তো বন্ধুরা এখন বাজে 10:30 আর আমরা এই হোটেলে কিন্তু ইডলি আর ধোসা খেলাম। তোমরা দেখলে ওইদিলা বলেই দিল কীরকম, মানে ওই মোটামুটি ক্যাটাগরিরই ছিল আর কি। তো ইডলি ধোসা খেয়ে আমরা এবার বেরোলাম আমাদের এই মেরিন রোড ধরে। আমরা এখন সোজা যাব হচ্ছে 28 কিলোমিটার। 28 কিলোমিটার পরে আমাদের আজকে ফার্স্ট সাইট সিইং স্পট হচ্ছে ভিমলি বিচ, মানে ভিমলি বিচ। উচ্চারণগুলো একটু এদিক ওদিক হতে পারে, বিকজ সাউথের উচ্চারণ তো একটু ডিফারেন্ট টাইপের হয়, তো ওটা একটু মার্জনা করে নিও। ডান দিকে কি সুন্দর নারকেল গাছ আর হাওয়া, উফ দারুণ লাগছে হাওয়াগুলো। চলো এই সুন্দর শহরটাকে, এই পাহাড় ঘেরা সমুদ্রের শহরকে আমরা ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাবো। খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো শহর, মানে আমি যতটুকু দেখেছি। সামনে একটা দেখতে পাচ্ছ পাহাড়, এটা কিন্তু কৈলাসগিরি, এটা আমাদের আছে, আমাদের স্পটগুলোর মধ্যে আছে। তো চলো আমাদের যেভাবে সাজানো আছে পরপর একটা একটা করে দেখবো, পরে আমরা এই কৈলাসগিরির উপরে উঠবো। এখানে দেওয়া আছে আই লাভ ভাইজ্যাগ, ইয়েস আই এম লাভিং ইট, বিকজ এদিকে পাহাড় আর এদিকে সমুদ্র, দুটোই যদি একটা মানুষের ফেভারিট হয় তাহলে আর কি চাই। সমুদ্রের পাশে যদি এইরকম একটা পাহাড়ি কার পাওয়া যায় তার মজা কি আর না নিয়ে বাইকাররা পারে বস। তো তোমরা যারা এমনিতেও গাড়ি করে ঘুরতে আসবে খুব ভালো লাগবে, বিকজ খুব সুন্দর জায়গা, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন। যদি এই কাজ আমাদের শহরটাকেও এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেত। ভিমিলি বিচ যাওয়ার যে রাস্তাটা সেটা জাস্ট সিনিক রোড, তোমরা সামনে দেখতেই পাচ্ছ সেটা। দুধারে একদম পুরো সমান করে লাগানো গাছের সারি, ডান দিকে হচ্ছে সমুদ্র আর বাঁ দিকে মাঝে মধ্যেই চলে আসছে পাহাড়। জাস্ট বিউটি বিউটি। ওই যে সামনে আমরা দেখতে পাচ্ছি ভিমিলি বিচ, কিন্তু এখান থেকে শুরু হয়ে গেল। মেন পয়েন্টটা যদিও এখান থেকে আরো 2 কিলোমিটার দেখাচ্ছে, বাট এইখান থেকে কিন্তু শুরু হয়ে গেল। লোকজনের আনাগোনাও দেখতে পাচ্ছি। পৌঁছে গেছি আমরা ভিমিলি বিচ, আর তোমাদেরকে দেখালাম কি সিনিক রোড, কি দারুণ ছিল দু সাইডটা। আর এই হচ্ছে আমাদের পিছনের বিচ, একদম দূরে তোমরা কতটা ক্যামেরায় বুঝতে পারছো জানি না, নীল একদম। তো চলো তোমাদেরকে বিচের কয়েকটা সিনেমাটিক ভিডিও দেখিয়ে দিই। জল একদম ক্রিস্টাল ক্লিয়ার, দারুণ লাগছে। ইচ্ছা করছে যেন সমুদ্রে নেমেই পড়ি, এটা সবসময়ের জন্য ইচ্ছা করে, সমুদ্র দেখলেই মনে হয় নেমে পড়ি। বাট এই বিচগুলো কিন্তু স্নান করার জন্য না, অনেকেই দেখছি স্নান করছে, বাট এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দীঘা পুরীর মতো বিচ না। তুমি দেখতে পাচ্ছ না, দাঁড়িয়ে আছি পাথর, একদম মানে শক্ত ধারালো পাথর। তো এখানে কিন্তু নামলে অনেক সময় অ্যাক্সিডেন্টের চান্স থাকে। ভাইজ্যাগেও কিন্তু স্নান করার জন্য নির্দিষ্ট বিচ আছে, আমরা সেখানেও যাব, ঋষিকোণা বিচে যাব। ভিমিলি বিচ দেখলাম, ভিমিলি বিচে বেশ খানিকটা টাইম কাটালাম। এখন বাজে 12:30। একটা ডাব খেলাম, কি দারুণ ডাব, 40 টাকার দাম নিল, মানে একদম ভরপুর জল, হালকা শ্বাস, জাস্ট মন ভালো হয়ে গেল। আর এখন আমরা ভিমিলি বিচকে টাটা বলে আমরা আবার ভাইজ্যাগের দিকে কিন্তু ঘুরে গেলাম। এটা ছিল আমাদের আজকের দিনের জন্য সব থেকে দূরের পয়েন্ট। আমি পয়েন্টগুলোকে এরকমভাবে সাজিয়েছি যে সব থেকে দূর থেকে কাছের দিকে যাব, মানে আমরা আরকে বিচের সামনে আছি, তো সেই হিসাবে সাজিয়েছি। তোমরা এই প্ল্যানটা নিতে পারো, আমি নামগুলো সমস্ত যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনের যে নামগুলো সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কি দারুণ রোড দেখো, কি দারুণ এই মেরিন ড্রাইভটা, ওফো দারুণ লাগছে, দারুণ লাগছে। তোমরা বলো কিন্তু তোমাদের কেমন লাগছে ভিডিওতে।
এই যে আমরা চলে এসেছি ন্যাচারাল আর্ক, মানে প্রকৃতির তৈরি একটা আর্চ। চলো তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটা তো ইটসেলফই খুব সুন্দর জায়গা। ও কি জায়গা বস, আহা হা 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 হা। পুরো নীল জল। ওফ, এই হচ্ছে সেই ন্যাচারাল আর্ট যেটা কিনা বছরের পর বছর সমুদ্রের জলে বাড়ি খেয়ে 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 এই পাথরগুলো পুরো কেটে গিয়ে একদম এখানে নিচে দেখতে পাচ্ছ গুহার মতো হয়ে গেছে, ওপরটা একটা ব্রিজের মতো হয়ে গেছে। তো এটা কিন্তু বেশ ইউনিক একটা জিনিস এবং এখান থেকে খুব সুন্দর কিছু ভিউ আসছে। এখান থেকে সমুদ্রটা দেখলে একটু ডিফারেন্ট টাইপেরই লাগছে। চলো তোমাদেরকে কয়েকটা সিনেমাটিক তুলে সেইগুলো দেখাই, তাহলে তোমাদের বেটার লাগবে, জায়গাটা সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে। আর ওদিকে তো ওয়েন্দিলা, ওই যে ওয়েন্দিলা কোথায়, ওখানে রিলস বানাতে ব্যস্ত। আর রিলসগুলো দেখতে হলে কিন্তু কাপল লেডার ইয়ারির ইনস্টাগ্রামটাকে জাস্ট ফলো করে নিও। আজকে সানগ্লাস আনতে ভুলে গেছি, মানে প্রচণ্ড চোখে লাগছে রোদটা। তো ঠিক আছে, চলো সিনেমাটিকগুলো দেখে বলো যে কীরকম লাগলো। সুন্দর এই ন্যাচারাল আর্ক মানে থোতলাকুন্ডা বিচ দেখলাম। এইবার নেক্সট আমরা যাব হচ্ছে থোতলাকুন্ডা বুদ্ধিস্ট মনেস্ট্রি। আর এই মনেস্ট্রি কিন্তু কোনো চালু মনেস্ট্রি না। ও এখানে একটু অফরোডিং হয়ে যাক, একটুখানি জায়গা ছিল, মজা পেলাম না। এই থোতলাকুন্ডার যে বুদ্ধিস্ট মনেস্ট্রি জাস্ট এই ন্যাচারাল আর্ক থেকে জাস্ট 100-150 মিটার সামনেই। তো এটা কিন্তু কোনো চালু মনেস্ট্রি না, এটা কিন্তু সংরক্ষিত এরিয়া। এটা বহু বছর আগে এখানে একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি ছিল, আর সেটাই কিন্তু আমরা এখন দেখতে যাব। মানে কিছু তার ভগ্নাবশেষ কিছু বোধহয় এখনও আছে। তো চলো সবই দেখবো, ভেতরে দেখি। এন্ট্রি या পার্কিং? এন্ট্রি। ওকে, বোথ। থ্যাংক ইউ। তো এখানে 20 টাকা এন্ট্রি প্লাস পার্কিং, মানে বেসিক্যালি এন্ট্রি ফি নিল। এটা একটা পাহাড়ের ওপরে আমরা যাচ্ছি। ছোট্ট যে পাহাড়টা দেখতে পাচ্ছিলে ওই থোতলাকুন্ডা বিচের জাস্ট রাস্তার অপোজিটে, সেই পাহাড়টাতে আমরা এখন উঠছি। খুব সুন্দর কিন্তু, মানে এখানকার ন্যাচারাল বিউটি খুব সুন্দর। আর রাস্তাঘাটটাও দেখো বন্ধুরা, রাস্তাঘাট দেখো, মানে বসে পড়া হবে যে কোনো জায়গায়, এত পরিষ্কার, কি দারুণ। এই মনে হচ্ছে না, এটা গার্ডেন। এই যে একটা বুদ্ধিস্ট স্ট্যাচু করা আছে, খুব সুন্দর। এই হচ্ছে সেই থোতলাকুন্ডা মনেস্ট্রি। আর ঢোকা যাবে না, এবার আমাদেরকে পায়ে হেঁটেই যেতে হবে। আর এই জায়গাটাতে বাইকটা রাখি। এই হচ্ছে মনেস্ট্রি যাওয়ার রাস্তা, মানে এখান দিয়ে উঠে যেতে হবে। আর এখানে বোর্ডে সমস্ত হিস্ট্রি লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তোমাদের যদি কারোর জানার ইন্টারেস্ট থাকে তাহলে স্ক্রিনটা পজ করে পড়ে নিতে পারো। আর এই হচ্ছে পুরো এরিয়াটার ম্যাপ। এখানে আলাদা আলাদা যে জায়গা মনেস্ট্রির ভেতরে সেইগুলো সম্পর্কে এইদিকে ইংলিশে, এদিকে তেলেগুতে দেওয়া আছে। আমরা ভেতরে চলে এসেছি, মানে ওপরে চলে এসেছি। আর পিছনে এই যে দেখতে পাচ্ছ, এটা গম্বুজের মতো, গম্বুজ ঠিক না, ওই ইগলুর মতো বলবো, তাই তো? এগুলো হচ্ছে একটা স্তূপ, মানে যারা শান্তি স্তূপা দেখেছো, বৌদ্ধ কালচারের শান্তি স্তূপা, এগুলো হচ্ছে সেই এক একটা স্তূপ। আর এই যে পিছনে যে বড় এটা হচ্ছে মহাস্তূপা বলে লেখা আছে। তো এগুলো অনেক কাল আগের তৈরি। আর এখানে সমস্ত আরও এই যে এখানে চৌবাচ্চা টাইপের একটা জিনিস আছে, মানে এখানে বোধহয় জল জমিয়ে রাখা হতো ইউজের জন্য, এরকম কিছু একটা হবে। আর ওই দিকটা চলো, ওই দিকটা গিয়ে দেখছি। এই যে পিছনে সমস্ত সব স্ট্রাকচার। আর এই যে এইদিকে যেরকম সমস্ত দেখতে পাচ্ছ, এইগুলোই
থোতলাকোন্ডা বুদ্ধিস্ট মনিস্ট্রি দেখে বেরিয়ে গেলাম, খুব বেশি সময় লাগলো না। আর ভেতরে ভিডিও করবেন না বলে একজন গাইড খুব লাফালাফি করছিল। বেসিক্যালি লেখা ছিল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি নট অ্যালাউড, বাট ওই আর কি, আমি যেহেতু গাইড নিইনি সেই জন্য ওর মেনলি রাগ যে ভিডিও করতে দেবে না, আদারওয়াইজ সবাই ফটো ভিডিও তুলছে, লেখা তো অনেক জায়গাতেই থাকে। তো রাস্তাটা ভালো ছিল পাহাড়ে ওঠার, ওপরটা উঠে আমার অতটা ইন্টারেস্টিং লাগেনি। হ্যাঁ অবশ্যই একটা মানে কি বলবো হিস্টোরিক্যাল প্লেস, তো যারা হিস্ট্রির প্রতি ইন্টারেস্টেড তারা ভালো লাগবে, তাদের ভালো লাগবে। আর যারা হাতে সময় কম মানে চাইলে স্কিপ করে দিতে পারো, আর হাতে সময় থাকলে দেখে যেতে পারো। নেক্সট আমরা যাব হচ্ছে ঋষিকোন্ডা বিচ, যেটা কিন্তু খুব সুন্দর, পপুলার এবং স্নানের জন্য বিখ্যাত। আর এখন বাজে হচ্ছে 1:45, তো ঋষিকোন্ডা বিচে স্নান করার পর প্ল্যান আছে ঋষিকোন্ডা বিচের ওখানেই হয়তো কিছু খেয়ে টেয়ে নেবো, মানে লাঞ্চটা করে নেবো। এই কিন্তু আমরা পৌঁছে গেছি ঋষিকোন্ডা বিচ, বাঁ দিকেই হচ্ছে ঋষিকোন্ডা বিচ, আর এইদিকে অনেক ক্যাফে হোটেল অনেক কিছু আছে খাবার দাবার খাওয়ার জন্য। বাট আমরা প্রথমে আগে বিচেই যাবো ভাবছি, নাকি আগে খেয়ে নেবে কোনটা? চলো বিচের রাস্তাটা আগে ঢুকি, তারপরে ডিসাইড করছি। হ্যাঁ, মেন রোড থেকে আমরা এবার বিচে যাওয়ার জন্য যে রাস্তাটা বাঁ দিকে ঢুকেছে সেই রাস্তায় ঢুকে গেলাম। প্রচুর দোকান আছে, বিরিয়ানি, তারপরে এমনি স্ন্যাক্স, টি, ক্যাফে, প্রচুর দোকান আছে খাওয়া দাওয়ার। এই জায়গাটা আমার সেই দীঘার মতো মনে হচ্ছে। এখানে বাইক পার্কিং 20 টাকা। আবার বাইকটা এখানে সুন্দর করে পার্ক করে দিই। আমরা দুজন মিলে ডিসাইড করে এটাই ঠিক করলাম, আগে খেয়ে নেবো, কারণ পাক্কা 2 বাজে, আর 2 বাজে টাইমটাও একদম পারফেক্ট আছে লাঞ্চ করার জন্য। আর এখানে অনেক খাওয়ার জায়গা আছে, তার মধ্যে এখানে দেখলাম অনেক লোকজন খাচ্ছে, তো ঢুকে দেখি কি পাওয়া যায়। অন্যান্য জায়গায় লোকজন কম খাচ্ছিল, আমি বললাম দরকার নেই ঢোকার, এখানে ঢুকি না। আমার ইচ্ছা আছে সকালবেলা সাউথ ইন্ডিয়া এসে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট করেছি, দুপুরবেলাটা কিন্তু পুরো বাঙালির একদম ভাত খাবো। আর এখানে কিন্তু বাঙালি খাবার নিয়ে কোনো চিন্তা করবে না যারা খাওয়ার ব্যাপারে প্রবলেম। আমাদের যেন কি লোকাল যে কোনো খাবার হলেই হলো, কিন্তু এখানে মানে যারা অনেকেই আছে যে আমার মা এরকম কিছু মানুষ আছে যারা বাঙালি খাবার ছাড়া তাদের ভালো লাগে না। ভাত দরকার, এক কথায় ভাত দরকার, সোজা কথা। আমাদের হোটেলেই বাঙালি রেস্টুরেন্ট আছে, আমাদের হোটেলে তো আছেই, ওখানে একদম পুরো পিওর বাঙালি খাবার দাবার। আর তাছাড়াও এখানে প্রচুর বাঙালি ঘুরতে আছে, তো এরা বাঙালিদের ব্যাপারটা জেনে গেছে, প্রচুর ভাতের হোটেল তোমরা পেয়ে যাবে। একবার যদি দেখতে পাই যে বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাহলে কি আর কিছু খেতে মন চায়? তা আবার সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি। অন্ডিলার অনেক দিনের ট্রাই করার ইচ্ছা ছিল, কোনো কথাই নেই, আমার সাথে কোনো কথাই নেই। আমি ব্লগটা মানে স্টার্ট করার আগেও খাওয়া স্টার্ট। তো বিরিয়ানি 1 প্লেটে নিয়েছি, যেহেতু আমরা কমই খাই, অনেক দিন পর বিরিয়ানি খাবো। 250 টাকা, দুজনের জন্য সাফিসিয়েন্ট। মানে সাফিসিয়েন্ট বলতে যদি খুব বেশি পরিমাণ না খাওয়া হয়, আমরা যেমন কমই খাই, তাহলে একদম সাফিসিয়েন্ট। 2টো চিকেন দিয়েছে আর 1টা ডিম দিয়েছে, তার সাথে রায়তা আছে, আর এখানে একটা কারি টাইপের আছে। চট করে খেয়ে নিই, খেয়ে ঋষিকোন্ডা বিচে গিয়ে তোমাদেরকে জানাচ্ছি বিরিয়ানিটা কীরকম ছিল। পিছনে তোমরা দেখতে পাচ্ছ ঋষিকোন্ডা বিচ, ঋষিকোন্ডা যেমন ইচ্ছা, মানে বাঙালিরা তো নিজেদের মতো করে বানিয়ে নেয়। অ্যাকচুয়ালি হচ্ছে ঋষিকোন্ডা আর হচ্ছে ঋষিকোন্ডা, চলো তাই হলো। কি দারুণ বিচটা, পিছনটা দেখো, এখানে পুরো সেই মানে আটখানা চাঁদের মতো একদম পুরো জায়গাটা কার্ভ হয়েছে, দুর্ধর্ষ লাগছে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে যেটা বলছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, বিরিয়ানি খেয়েছি, ভালো ছিল বাট ডিফারেন্ট ছিল। দম বিরিয়ানি হলেও বেশ স্পাইসি ছিল, যেহেতু এটা সাউথ ইন্ডিয়া, স্পাইসের মানে আসল জায়গা। আর একটু ঝাল ছিল, আমরা যা খাই তার থেকে বেশি, তবে পেট পুরো ভরে গেছে। তারপরে 2টো দই খেয়েছি 15 টাকা করে, তা পেটটা ঠান্ডা করে নিয়েছি। এইবার একটু পা ঠান্ডা করার দরকার আছে না, কারণ এখন পর্যন্ত পা ভেজানো হয়নি। চলো এবার সমুদ্রে ঝাঁপিয়ে পড়বো, না পাটা ভেজাবো। আমরা
জলে নামলাম, কি পরিষ্কার জল, জাস্ট চিন্তা করতে পারবে না। যারা এসেছে তারা জানো, আর যারা দীঘা পুরীতে ঘুরেছো তারা আইডিয়া করতে পারবে না এত পরিষ্কার। মানে এই পরিষ্কার জলে স্নান করে কি না মজা লাগবে, বাট এখন কিছু করার নেই। প্যান্ট ভিডিও না, এখনো অনেকগুলো জায়গা ঘোরা বাকি। এইভাবে জিন্সের প্যান্টকে পুরো 3/4 করে গুটিয়ে আমরা এখন জলে নেমে একটু এনজয় করছি। মানে দুর্ধর্ষ। এই দিকটা দেখো, শুধু এদিকে পাহাড়, পিছনে পাহাড়, আর এইখানে হচ্ছে সমুদ্র। জলের ক্রিস্টাল ক্লিয়ারনেসটা একবার দেখো, একদম ঝকঝকে কাঁচের মতো জল। ঋষিকোণটা বিচে ঘোরাঘুরি কমপ্লিট, মজা করা কমপ্লিট। আবার স্টার্ট করলাম, এখন বাজে 3:30। নেক্সট আমরা যাবো কৈলাসগিরি, যেটা আসার সময় তোমাদেরকে দেখালাম, একটা বড় পাহাড়, তার মাথায় কিন্তু অনেক বড় একটা শিব পার্বতীর একটা মূর্তি করা আছে। আমরা সেটাই ভিজিট করতে যাবো। ওপরে সুন্দর পার্কও আছে। তো চলো এখান থেকে কৈলাসগিরির পর্বত, তাই বলছি না, কৈলাসগিরি পর্বত এখান থেকে অনেক দূরে। কৈলাসগিরির যে পাহাড়, কৈলাসগিরি পার্ক, সেটা এখান থেকে 9 কিলোমিটার। তো সামনে একটা BMW যাচ্ছে, ঠুকলে কিন্তু আমাকে এখানে অন্ধ্রপ্রদেশেই পুঁতে দেবে। What a beautiful city! Wow, wow, wow! এখানে 20 টাকার টিকিট। আমার ড্রোন তো আর কি বলবো, আর বলছি না কিছু, সে তো গন। তো এই ভিডিওতে তোমাদেরকে বার্ড আই ভিউ না দেখালে তোমাদের কি আর ভালো লাগবে, তাই ভাইজ্যাকের একটা বার্ড আই ভিউ ড্রোন ছাড়াই দেখাবো, দেখে নাও। এই ভিউ পয়েন্টটা কিন্তু তোমরা কেউ মিস করো না। কৈলাসগিরি যখন আসবে তখন কিন্তু এই যে বাইক পার্কিংয়ের দিকটাই ঢুকে যাবে, ওখান থেকে কিন্তু দুর্ধর্ষ এই পুরো ভাইজ্যাক সিটির এই যে কার ভিউটা পাওয়া যায়। আর ভিউটা দেখার পরে এই ঢুকে যাচ্ছি আমরা কৈলাসগিরির ভেতরে। চলো ভেতরে যাই। পুরো পার্কটা কিন্তু অনেক বড়। তো পার্ক যারা হেঁটে দেখতে চাইছো না তাদের জন্য কিন্তু টয় ট্রেন অ্যাভেলেবেল আছে। বাচ্চাদের জন্য চিলড্রেন্স পার্কের ব্যবস্থা রয়েছে। বাচ্চা না, এখানে অনেক বড়রাও রয়েছে। তো তোমরা যারা বাচ্চাদের সাথে নিয়ে আসবে বা বড়রা এনজয় করতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। কেমন লাগলো বলো শিব পার্বতীর এত বড় মূর্তিটা দেখতে? এই জন্যই কিন্তু এই হিলটার নাম কৈলাসগিরি হিল। এখানে ভাইজ্যাকের সব থেকে বড় স্ট্যাচু এটা। তো আমি তো সবাইকে রেকমেন্ড করবো জায়গাটা এসো। ওঠার সময় যেমন বাইকারদের জন্য দারুণ লাগবে, রাস্তাঘাটের জন্য। আর এখানে সেই পাহাড়ি কার্ভগুলো সেম, যেহেতু এটা একটা পাহাড়, ছোট পাহাড় বাট পাহাড়, পুরো পাহাড়ি কার্ভি রাস্তা। সবাইকে রেকমেন্ড করবো এটা সানসেটের টাইমটাতেই এসো, কারণ হার্শ নালে রোদেরটা পাবে তোমরা। সকালবেলার দিকটা অতটা ভালো লাগবে না। কৈলাসগিরি পার্ক কিন্তু আমাদের দেখা কমপ্লিট। সৈকত গেছে পার্কিংয়ে, মানে গেছে না, এই যে যাচ্ছে পার্কিংয়ে গাড়ি আনতে। আর তোমাদেরকে একটা ইনফরমেশান দেওয়া হয়নি, কেউ যদি গাড়ি করে কৈলাসগিরি পার্কে আসতে না পারো, নিচ থেকে পাহাড়ের নিচ থেকে কিন্তু একটা রোপওয়ে সার্ভিস আছে। তোমরা ওয়ান ওয়ে টিকিটও কাটতে পারো, বোথ ওয়ে টিকিটও কাটতে পারো। কেটে কিন্তু তোমরা ভাইজ্যাকে সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে কৈলাসগিরি পার্কে আসতে পারো, কৈলাসগিরি পার্কটা ভিজিট করতে পারো। আর এখন আমরা বেরিয়ে যাবো টেরিটি পার্কের জন্য। অলরেডি 4:30 বাজে, একটু আলো আস্তে আস্তে কমতে শুরু করে দিয়েছে। তো চলো লেট করবো না, চলে যাই আমরা টেরিটি পার্ক।
এই হচ্ছে ট্রিনিটি পার্ক, মানে পার্কটা অ্যাকচুয়ালি ওপরে, তোমাদের দেখাচ্ছি পরে। আর ট্রিনিটি পার্কের জাস্ট নিচে এইরকম একটা বিশাল বড় একটা জাহাজ তোমরা দেখতে পাবে। এটা একটা ফুল সাইজ একটা মালবাহী জাহাজ ছিল। এবার এটার ঘটনাটা হয়েছে, আমি যেটা ইন্টারনেট থেকে জানতে পেরেছি, যে এটা একটা শ্রীলঙ্কার জাহাজ ছিল, যদি ভুল হয় আই এম সরি, তোমরা সঠিক তথ্য দিয়ে দিও। তো এটা একসময় এই ভাইজ্যাগের পাশ দিয়ে যাচ্ছিলো, কিন্তু রাত্রিবেলা বুঝতে না পেরে একটু বেশি পাড়ের দিকে চলে আসে, এবং তারপরে যখন জল নেমে যায় ভাটার সময়, তখন এটা কিন্তু আর ফিরে যেতে পারে না সমুদ্রতে। তারপর এখানে ওরা যারা ছিল জাহাজের ক্যাপ্টেন, তারা সেই কোম্পানির সাথে কথাবার্তা বলে যা মানে দাঁড়ায় যে এখান থেকে জাহাজটাকে যদি মুভ করাতে হয় তাহলে যা খরচা পড়বে তার থেকে এটাকে অ্যাবান্ডন করে দিলে অনেক মানে সাশ্রয় হবে। তাই এর ভেতরের যা জিনিসপত্র যা ছিল মেশিনপত্র সেগুলো একে একে খুলে নিয়ে চলে যায়, এবং কাঠামোটা কিন্তু এখানে পার্মানেন্টলি থেকে যায়। এই হচ্ছে এখানের গল্প। নামটা এক্স্যাক্টলি আমার এখন মনে পড়ছে না, নামটা কিছু একটা জেনেছিলাম, তো তোমরা যদি কেউ জানো একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমার সত্যি এখন মনে পড়ছে না। আর ওপরে পার্কটা খুবই সুন্দর, এখন তো সানসেট হচ্ছে, তো সারাউন্ডিংসটা খুব সুন্দর। দারুণ মজা করলাম। ট্রিনিটি পার্কের নিচেরটা যদি কেউ যেতে পারো, মানে সিঁড়ি দিয়ে নামতে হবে সমুদ্রের ধারটা, কিছু ভালো লাগবে তোমাদের। আর ও খুব মজা করেছে, কারণ আমার জুতোটাও ইচ্ছাকৃত ভিজিয়ে দিয়েছে, সমুদ্রে জল আসছিল আমাকে বলেনি। ট্রিনিটি পার্কে এরকম তোমার ন্যাচারাল জিমের জিনিসপত্র এইগুলো আছে, এগুলো ভালোই লাগবে, বেশ ভালো জায়গা। আর মানে এটাও বিকেলের টাইমে এসো, তাহলে বেশ এনজয় করতে পারবে। আর এখান থেকে আমরা চলে যাবো এখন আমাদের হোটেলে গিয়ে ফ্রেশ হব, ব্যাগ ট্যাগগুলো রাখবো, তারপরে চাটা খেয়ে আরও দুটো আজকের দিনের স্পট বাকি আছে, দুটো স্পটই একই জায়গায়, সন্ধ্যেবেলায় তোমাদেরকে দেখাচ্ছি। আপাতত এখন হোটেল যাব, আবার সন্ধ্যাবেলা বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। 2 hours later. সন্ধ্যা হয়ে গেছে, আমরা ট্রিনিটি পার্ক থেকে বেরিয়ে তখন চিকেন পকোড়া, তারপরে আর কি খেলাম, অ্যাপোলো ফিশ ফ্রাই। হ্যাঁ, অ্যাপোলো ফিশ ফ্রাই, এটা কি নামটা ভুলে গেছি, ওগুলো তো খেলাম। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে হোটেলে গিয়ে আবার চা খেয়ে আবার ফ্রেশ হয়ে বেরিয়েছি। আমরা এখন দাঁড়িয়ে সাবমেরিন মিউজিয়ামের সামনে, কুরসুরা সাবমেরিন মিউজিয়াম। এই তোমরা দেখতে পাচ্ছ একটা জলজ্যান্ত সাবমেরিন রাখা আছে, চলো কাছ থেকে তো দেখাবোই। আর এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সাবমেরিন ছিল, যেটা ইন সার্ভিস ছিল, সমস্ত হিস্ট্রি এখানে দেওয়া আছে। তো তারপরে যখন এটা রিটায়ার্ড হয় তখন এটাকে এখানে অ্যাজ এ মিউজিয়াম এখানে কোস্টগার্ডের তরফ থেকে এটাকে এখন চালানো হয়। চলো টিকিট কেটে ঢুকে পড়ি, এখানে টিকিট কাউন্টার। টিকিট কেটে ঢুকে পড়েছি। এখানে টিকিট হচ্ছে 70 রুপিস পার অ্যাডাল্ট। আর আমরা অ্যাকচুয়ালি 100 টাকা দিয়ে টিকিটটা কেটেছি, কারণ আমরা এয়ারক্রাফট মিউজিয়ামও যাবো জাস্ট এটার অপোজিটে, তো সেটার টিকিট একসাথে করে নিয়েছি। আর যদি শুধু এটা করতে হয় তাহলে 70 রুপিস, আর ভিডিও করতে হলে হচ্ছে 200 টাকা, আর শুধু যদি ফটো তোলার হয় মোবাইল ক্যামেরাতে তাহলে 50 টাকা। আর এই হচ্ছে বাইরে থেকে দেখিয়ে নিয়ে একবার, তারপরে ভেতরে যাব। এই হচ্ছে বাইরে থেকে সাবমেরিনটা। সো আমরা ভেতরে ঢুকলাম, ভেতরে এসি আছে। এই হচ্ছে সাবমেরিনে ঢোকার দরজা, আর ভেতরে হচ্ছে কম্পার্টমেন্ট এইরকম। তোমরা যারা দি গাজি অ্যাটাক সিনেমাটা দেখেছো তারা অনেকটা হয়তো বুঝতে পারবে দেখে। আমিও লাইফে ফার্স্ট টাইম এটা দেখছি। আমাদের ইন্ডিয়াতে মোস্ট প্রবলি এটাই একমাত্র যে সাবমেরিন মিউজিয়াম। এই যে দেখছো একটা টর্পিডো এরকমভাবে রাখা থাকে, যেগুলোকে পরে টিউবে লোড করে তারপরে ফায়ার করা হয়। এখানে সব ছবি দেওয়া আছে সাবমেরিন কুরসুরা যখন সার্ভিসে ছিল সেই সময়ের। এই যে এইরকমই কিন্তু সব নিচু নিচু ছোটো ছোটো দরজা, যেটা পার করে আমাদেরকে কিন্তু যেতে হবে মাথা সামলে। এটা হচ্ছে ওয়াশ স্পেস, বেসিন এরিয়া, ক্যাপ্টেন্স কেবিন, মানে এটা হচ্ছে ক্যাপ্টেন যেখানে বসের কাজের জন্য সেই এরিয়াটা। এগুলো হচ্ছে কেবিন যেখানে স্টাফরা ঘুমিয়ে থাকে। এই যে একটা দুটো তিনটে, এইটুকু জায়গার মধ্যে তিনটে কিন্তু মানুষের জন্য শোয়ার জায়গা।
ওয়ার্ডরুম লেখা আছে, দেখে মনে হচ্ছে ডাইনিং এরিয়া। এই যেখানে বসার জায়গা করা, এই ডাইনিং টেবিল, এখানে এরমভাবেই কিন্তু যারা অনবোর্ড ক্রু থাকে তারা খাবার দাবার খায়। এটা কম্পার্টমেন্ট 3। আর এখানে কত রকমের মেশিন দেখো, এটা ডেপথ মিটার, এখানে কিন্তু দেখা যায় যে কত ডিপে আছে। যত সমুদ্রের গভীরে যাবে তত কিন্তু প্রেশার বাড়তে থাকবে, এখানে সমস্ত কিছু দেখা যায়। সাবমেরিন মিউজিয়াম থেকে বাইরে চলে এসেছি, কিন্তু তাও আমাদের দেখা শেষ হয়নি। এই দেখো দেখছো সাবমেরিনের কিন্তু মেন প্রপেলার, এইগুলো দিয়েই কিন্তু সাবমেরিনটা এগিয়ে চলে। ইঞ্জিনের প্রেশারে কিন্তু এইগুলো ঘোরে আর তার জন্য কিন্তু এগিয়ে চলে। এই যে এদিকে একটা, ওদিকে একটা আর মাঝে একটা, এই তিনটে হচ্ছে সাবমেরিনের মেন প্রপেলার। খুব ভালো লাগলো। আর এখন আমরা সাবমেরিন মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক অপোজিট এয়ারক্রাফট মিউজিয়াম। আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের একসাথে টিকিটটা কেটে নিয়েছি। ওইদিকে খুরসুরা সাবমেরিন মিউজিয়াম, আর রাস্তা ক্রস করে চলে এসেছি আমরা TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম। আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে ঢুকছি, এই হচ্ছে বাইরে থেকে। আছে এই দেখো, এইটা হচ্ছে মেন ইঞ্জিন, প্লেনের ইঞ্জিন NK-12 MP, এটার নাম। কি বিশাল, মানে এটা 5, 6, 15 ফুট তো হবেই লম্বা। এখানে প্রপেলারটা রাখা আছে, মানে যেটা ব্লেড বলতে পারো, সেটাই হ্যাঁ 8 ফুট মতো হবে। এই হচ্ছে TU-142 এয়ারক্রাফট, যেটা আমরা ভেতরে গিয়ে তো দেখবই, ওপর দিয়ে ভেতরে যেতে হবে। আর এটা বাইরে থেকে এইরকম ভিউ, এদিকে একটা ইঞ্জিন, ওখানে একটা ইঞ্জিন, ওদিকে আরও দুটো ইঞ্জিন, আর এগুলো হচ্ছে প্রপেলার। এই যে বম্ব ক্যারিয়ার, এগুলো কিন্তু বম্বিং করার জন্য। আমাকে তুমি বোম মারবা, মিসাইল মারবা? এখানে লেখা আছে সিনিয়র ন্যাভিগেটর, তার মানে এটা ন্যাভিগেট করে, এটুকু তো বুঝতে পারলাম। আজকের ভাইজ্যাকের ফার্স্ট ডে ট্রিপ কমপ্লিট হলো। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কিন্তু বড় হওয়ারই ছিল, কারণ অনেকগুলো স্পট ঘুরেছি আর তোমাদের সমস্ত ইনফরমেশান দিয়েছি যাতে তোমরা এসে পুরো ভাইজ্যাককে একদম ভালো করে দেখতে পারো, আর কোনো ভিডিও না দেখতে হয়, একটা ভিডিও দেখে সমস্ত কিছু হয়ে যায়। তো আজকে যা যা ঘুরে দেখলাম সমস্ত কিছুর ডেসক্রিপশানে নাম দিয়ে দেবো, তোমরা সেগুলো গুগল ম্যাপের লোকেশান মারলেই কিন্তু তোমরা রাস্তা পেয়ে যাবে। আর যদি তোমরা পরপরই আছে একদম যেরকম আমি সেইভাবেই সাজিয়েছি, আমি দূর থেকে কাছে এসেছি। এটা আমার সব থেকে কাছে, মানে রামকৃষ্ণ বিচের সব থেকে কাছে, এটা 1 কিলোমিটার জাস্ট। তোমরা যারা বাইকে আসবে না তাদের কিন্তু এখানে যে কোনো হোটেলেই তোমরা থাকবে, তাদেরকে বলবে যে গাড়ি ভাড়া, তারা গাড়ির অ্যারেঞ্জ করে দেবে। তাছাড়াও জাস্ট রামকৃষ্ণ বিচ কিংবা আশেপাশের যে কোনো যে অটো চলছে তারাও কিন্তু এখানে এই স্পটগুলো ঘুরিয়ে দেখিয়ে দেবে, তাদের সাথে প্যাকেজ করে নেবে। অটো পার ডে মোস্ট প্রবলি 1000 টাকা করে নেয়, গাড়ি যতদূর জানি যে 3 থেকে 4000 টাকা পার ডে বেসিসে, পার ডে বেসিসে নেয়। আবার কালকে আবার আরেকটা ডে শুরু হবে, আর কালকে থাকছে আরও বাকি অনেকগুলো সাইট সিইংয়ের গল্প। তো সেই জন্য আমাদের সাথে অবশ্যই জুড়ে থেকো। নেক্সট ভিডিওতে থাকছে ভাইজ্যাকের বাকি যা যা সাইট সিইং আছে সমস্ত কিছু। তো নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, অনেক কিছু কিন্তু তোমাদের থেকেও জানতে চাই, যেরকম যে কোশ্চেনগুলো রেখেছি। আর ভালো লাগলে একটা লাইক করে যেও। চলো ঠিক আছে, থ্যাংক ইউ, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।